Hello, everyone. This is Sadia, and welcome to a very special episode of Third Row Perspective. আজকের এপিসোডটা অনেক বেশি স্পেশাল বিকজ আমি এমন একজন গেস্টকে নিয়ে এসেছি যে টপিকে ডিসকাশন হবে সেটাই আমার ফোবিয়া অ্যান্ড আই এম স্কেয়ার্ড অফ দ্যাট থিং সো প্লিজ make your phone on airplane mode because today with us we have pilot Shahnawaz. Hello. Hi. So welcome to our podcast channel, Third Row Perspective. Thank you so And yes, I'm expecting from you announcement you typically do at your Okay. airlines. By the way, he is from US Bangla. He has completed 3,500 flying hours, which is amazing, being a young pilot. And yes, let's start with your announcement. Maybe Dhaka to Chittagong flight আছে আমরা এখন. Okay. Maybe turbulence আছে. Actually, welcome announcement করি লাইক ওটা হচ্ছে যখন প্যাসেঞ্জার এন্টার করে আর কি এয়ারক্রাফটে দেন আমরা একটা ওয়েলকাম অ্যানাউন্সমেন্ট করি তো ওটা দিয়ে শুরু করি যেহেতু ওয়েলকাম করতেছি আমরা সবাইকে সো ইটস লাইক লেডিস এন্ড জেন্টলম্যান এন্ড ডিয়ার চিলড্রেন ভেরি গুড মর্নিং ফ্রম দ্য ফ্লাইট ডেক দিস ইজ আওয়ার ক্যাপ্টেন স্পিকিং আই এম শাহনওয়াজ উইথ মি টুডে ফার্স্ট অফিসার Sadia. For your cabin safety there is cabin crew something and something. Yeah. Welcome you on board flight number BS101 destination Chattogram. Hopefully you would be climbing after takeoff at flight level 15,000 feet and will take 45 minutes to reach our destination. For the timing, sit back, relax and enjoy your flight. Thank you for choosing my company name. US Bangla or US or whatever, Yeah. you are flying both. Yeah. both. Okay. So to start with, কোন জিনিসটা ছিল যে মনে হয়েছে যে আমি পাইলট হতে চাই ছোটবেলা থেকে ড্রিম ছিল যে আই উইল ফ্লাই অর আই উইল ট্রাভেল এই ধরনের কোনো কি এনথুজিয়াস্টিক জিনিস ছিল হ্যাঁ সবার আই থিঙ্ক প্রত্যেকটা পাইলটের আলাদা আলাদা একটা স্টোরি থাকে রিসেন্টলি আমি হচ্ছে ট্রেনিং এ গেছিলাম তো ওখানে হচ্ছে যে আরেকজন ক্যাপ্টেনের সাথে গল্প হচ্ছিল যে ওনার স্টোরিটা আমি জানতেছিলাম সো আমার স্টোরি আই থিঙ্ক ক্লাস 1-এ স্টার্ট হয়েছে আমি বাংলা মিডিয়ামে ছিলাম সো আমার বই টাইপের একটা বই থাকে বাংলা ক্লাসে রাইট তো ওইটাতে ক্লাস 1-এর একটা গল্প ছিল যে মুন ল্যান্ডিং নিয়ে হচ্ছে নীল আর্মস্ট্রং অ্যান্ড এডুইন অলড্রিন ওনাদের কাহিনী তো ওটার মধ্যে ছিল যে নীল আর্মস্ট্রং ওয়াজ আ পাইলট সো আমার কাছে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং ছিল যে মানে পৃথিবী থেকে একটা মানুষ গিয়ে চাঁদে ল্যান্ডিং করতেছে and all and he was a pilot so I think that's the thing actually inspired me to becoming a pilot and then slowly it grew on me because আমি ছোটবেলা থেকে অনেক বই পড়তাম আব্বু অনেক বই কিনে দিত গল্পের বই তো ওটার মধ্যে বেশিরভাগ থাকতো আই থিঙ্ক ভ্রমণ কাহিনী হ্যাঁ সো একটা পর্যায়ে যখন মানে 4-5-এ তখন আই ওয়াজ লাইক ইনটু ট্রাভেলিং যে আমার ট্রাভেল করতে হবে দেশ বিদেশ দেখতে হবে তো ছোটবেলায় যেটা মাথায় আসে যে পাইলট হলে মেবি সারা পৃথিবী ঘোরা যাবে এরকম একটা ব্যাপার তো ওখান থেকেই আস্তে আস্তে স্লোলি ওকে সো ইউ নেভার হ্যাড দিস ফ্লাইট ফোবিয়া যেটা আমার আছে ইটস লাইক উপরে উড়লেই শেষ ফ্লাইট ফোবিয়া অ্যাকচুয়ালি ফিল করি নাই কখনো এরকম ভাবে তো আমার হচ্ছে যে যেমন পানিতে ফোবিয়া আছে সুইমিং করতে গেলে বাট যখন আমি স্কুবা করি তখন আমার কাছে মনে হচ্ছে না ইটস ওকে তো আই থিঙ্ক ফ্লাইং এর ব্যাপারটা এরকম যে ফার্স্ট ফ্লাইং এ যাওয়ার আগে মনে হতো যে মানে মেবি আই মাইট গেট অ্যাফ্রেড বাট কখনো ওরকম মনে হয় নাই and proper training also matters হ্যাঁ আর অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম এরোপ্লেনে উঠেছি হচ্ছে অ্যাজ আ পাইলট আমি এর আগে কোনো ট্রাভেল করিনি and which was like what was your age or which year you at the age I think 19 so first যখন পাইলট হিসেবে ট্রেনিং ছিল ওইটাতেই ফার্স্ট আমার এয়ারক্রাফটে বসা ওকে সো কেমন এক্সপিরিয়েন্স ছিল বা ফার্স্ট টাইম যখন স্টিয়ারিংটা হাতে নেওয়া হয়েছিল প্লেনের ফার্স্ট ফ্লাইটটা অ্যাকচুয়ালি বলা হয় মানে অবজার্ভ না ইটস লাইক এয়ার এক্সপিরিয়েন্স বলে আর কি হ্যাঁ ওই ফ্লাইটটার নামই হচ্ছে এয়ার এক্সপিরিয়েন্স ওয়ার্ল্ড ওয়াইড সবাই একই কথা বলে ট্রেনিং এ আর কি তো ওটাতে ইনস্ট্রাক্টর নিয়ে যায় ইনস্ট্রাক্টরই টেক অফ করে অ্যান্ড একটা সার্টেন হাইটে নিয়ে যায় দেন ট্রেনিং এয়ারক্রাফটটা খুব ছোট তো ওগুলাতে হচ্ছে যে জানলা খোলা যায় চাইলে সো একটা টাইমে ইনস্ট্রাক্টর বলে যে জানলাটা খুলো হাতটা বাইরে দাও মেঘটা ধরো try you guys do that we do that I'm shocked at this moment I'm really shocked actually I did that okay so nice.
ওয়াজ আ মেমোরেবল এক্সপেরিয়েন্স বলা যায় তখন মনে হচ্ছে এটাতেই স্টিক থাকতে চাই, এটাই হ্যাঁ, রাইট হ্যাঁ। ডিসিশন। আই থিঙ্ক এটা আগের থেকেই স্টিক হয়ে গেছিলাম যে না আমার করতে এটা হবে করতেই যাই হবে। হোক না ওকে। হোক। হ্যাঁ, অ্যান্ড আই থিঙ্ক টু বিকাম আ পাইলট আই থিঙ্ক এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে আমার করতেই হবে, কারণ অনেক বাধা বিপত্তি আসে আর কি। এন্ড ফ্যামিলি থেকে কি এরকম ছিল, এনকারেজ করেছে? আর নো বিকজ নো একটা ভয় তো থাকেই যে আমার ছেলে বা মেয়ে যাচ্ছে ফ্লাই করতে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, বিকজ ইটস ভেরি আনসার্টেন। জি অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি থেকে এনকারেজ করে নাই কখনোই। আর হচ্ছে যে আমার ফ্যামিলির কেউ কখনো মানে এভিয়েশন রিলেটেড কেউ ছিল না, তো Okay. তাদের এটা ধারণাই ছিল না যে পাইলট হওয়া যায় বা কিছু একটা। সো ফার্স্ট টাইম বলার পর যে আই ওয়ান্ট টু বিকাম আ পাইলট, দেন সবার কথা হচ্ছে না এটা পসিবল না হয়তো বা মানে এভাবে। আর বাংলাদেশে মানে মানুষজন জানে যে হচ্ছে এয়ারফোর্সে পাইলট হওয়া যায়, আদার দেন দ্যাট মানে কমার্শিয়ালি এয়ারক্রাফট ফ্লাই করা এই ব্যাপারে ধারণা খুব কম। আর আই এম টকিং অ্যাবাউট 2010, 9-10, তখন হচ্ছে যে লাইক কেউ জানতোই না যে কোথা থেকে কি করা যায়। তখন ফ্লাইং স্কুলও ছিল একটা মাত্র বাংলাদেশে, বাংলাদেশ ফ্লাইং একাডেমি, এছাড়া আর কিছু ছিল না। তো এনকারেজ তো করতোই না, উল্টা ডিমোটিভেট করতো আর কি ফ্যামিলি মেম্বার্স যে না দরকার নেই অন্য কিছু করো। অ্যান্ড অনেক বাধা বিপত্তি পার করে দেন পাইলট হওয়া হয়েছে, বিকজ এতটুকু এই যে প্যারেন্টসকে কনভিন্স করা ডিফিকাল্ট। হ্যাঁ, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। আই ওয়েটেড ফর 2 years অলমোস্ট আফটার মাই এইচএসসি যে আমাকে সবসময় বলতো যে এখানে জয়েন করো ওখানে জয়েন করো। আই ওয়াজ লাইক না, পাইলট করলে ফ্লাইং করবো। Okay, nice. Thank God we got a great pilot with us. আলহামদুলিল্লাহ। And I know you do have a travel vlogging page as well. Yeah, so it's amazing Jay, you are traveling and doing the vlogging and everything. That was So, the dream actually, to travel the world. So how do you connect both the professions? Because travel blogging is a different profession itself altogether now, right? Yeah, true. We do have many travel bloggers as a professionalist. Right. So how do you connect both of them? ট্রাভেল ব্লগিংটা অ্যাকচুয়ালি আমার অনেক দিনের ইচ্ছা ছিল ব্লগটা করার, বাট যেটা হয় যে সার্কামস্ট্যান্সেসের কারণে লাইক মানুষ কি বলবে, অফিসে এনভায়রনমেন্টে কে কি বলবে। সো আই গট আ চান্স। আমি হচ্ছে যে 2022-তে নভোতে ছিলাম তখন। আমি ওই জবটা ছেড়ে আই মুভ টু অস্ট্রেলিয়া ফর 1.5 year। সো ওখানে যাওয়ার পর আই স্টার্টেড ব্লগিং। এর আগে আমি করতাম মানে ভিডিও করতাম। I was always into videography and all, মানে ফটোগ্রাফির চেয়ে বেশি আর কি। তো ওখানে যাওয়ার পর মনে হলো যে না একটা পেজ খুলি, পোস্ট করি, নাও নো ওয়ান নোজ মি হিয়ার। তো আই স্টার্টেড অ্যান্ড দেন অ্যাকচুয়ালি এই ব্যাপারটাতে এনকারেজ করছে আমার ফ্যামিলি বলতে হচ্ছে যে আম্মু খালার সাথে কথা হতো, আমার রেগুলার বেসিসে কথা হতো আর কি অস্ট্রেলিয়া থাকার সময়। তো ওরা ওয়াজ লাইক যে তোমার ব্লগিং দেখে অনেক ভালো লাগে, মানে তোমার থ্রুতে আমরা অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছি। তো ব্যাপারটা আমাকে হিট করা যায়, আচ্ছা ঠিক আছে অ্যাটলিস্ট ওরা তো দেখতে পাচ্ছে, মানে আমি এত দেশ ঘুরতেছি ফিরতেছি। আম্মুকে সবসময় আমি করতাম কি যে ভিডিও কলে দেখাতাম যে আম্মু এই জায়গাটা দেখো ওই জায়গাটা। সো ব্লগিংটা আরো ইজিয়ার হয়েছে যে ওদের মানে দেখার জন্য, জানার জন্য। তো দ্যাট এনকারেজড মি টু স্টার্ট অ্যান্ড দেন মানুষের মানে সবাই এনকারেজ করছে এট দ্য এন্ড অফ দ্য ডে। সো ডু ইউ থিঙ্ক যে একটা পাইলট হওয়ার জন্য ট্রাভেলের প্রতি যে এনথুজিয়াস্টিক বিহেভিয়ারটা বা একটা কারেজটা যে হ্যাঁ আমি ট্রাভেল করতে চাই, দেখতে চাই, ওয়ার্ল্ড দেখতে চাই, এটা থাকা খুব ম্যান্ডেটরি ওর নট রিয়েলি? নট রিয়েলি আই থিঙ্ক। কারণ আমি অনেককে দেখেছি যে মানে দে আর নট ইনটু ট্রাভেলিং, নট ইন্টারেস্টেড। সো আর দে এনজয়িং দেয়ার জব এট অল দেন? অ্যাকচুয়ালি ফ্লাইং অ্যাজ আ প্রফেশন, ফ্লাইং পার্টটাই অনেক এনজয় করার মতো আই থিঙ্ক, মানে খুব এনজয় করার মতো। সো ওরা মেবি ওই পার্টটা এনজয় করে, বাকি ট্রাভেলিং পার্টটা হয়তো because I'm a novice in this thing, so I'm just asking যে in general কিরকম হয় পাইলটদের লাইফটা, যেটা আমাদের মিথ আছে অনেক যে আচ্ছা পাইলটরা ফ্লাই করে এতক্ষণ বা ওদের লাইফ এরকম ল্যাভিশ হয় বা দেশে বিদেশে ঘুরছে, কোনো পার্সোনাল লাইফ হয়তো থাকে না। সো এই ধরনের যে মিথটা আছে, ইফ ইউ ডিসক্রাইব যে ডেইলি লাইফটা কিরকম হয় পাইলটদের, কিরকম হেক্টিক হয় বা কিরকম ইউ deal with your day-to-day life or personal life? It depends totally. Like দুই রকমের ফ্লাইং, একটা ডোমেস্টিক ফ্লাইং আমরা কথা বলছিলাম একটু আগে, ডোমেস্টিক ফ্লাইং এন্ড ইন্টারন্যাশনাল ফ্লাইং। সো ডোমেস্টিক ফ্লাইং এ হচ্ছে যে সকালে যদি ফ্লাইং শুরু হয় দেন হচ্ছে বিকালের আগে বাসায় চলে আসে, বা বিকালে ফ্লাইং শুরু হয়ে রাতের মধ্যে বাসায় চলে আসে। দ্যাটস ওয়ান পার্ট।
আর ইন্টারন্যাশনাল ফ্লাইটে গেলে দেখা যায় লেওভার থাকে, সো ওখানে গিয়ে অনেক ক্ষেত্রে 2-3 দিনও থাকা হয় অনেক দেশে, 1 উইকেরও লেওভার থাকে অনেক এয়ারলাইন্সে, ভ্যারি করে আর কি এয়ারলাইন্স টু এয়ারলাইন্স। বাট আমার মনে হয় যে যদি কেউ চায় তাহলে হচ্ছে যে ফ্যামিলি লাইফ মেনটেন করা যায়, বিকজ আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাই করতেছে। আমার এক ফ্রেন্ড রিসেন্টলি কাতারে ফ্লাই করতেছে, তো হি ইজ আ ভেরি মানে নাইস গাই অ্যান্ড ফ্যামিলি ওরিয়েন্টেড গাই। তো আমি ওকে দেখি যে ও মেনটেন করতেছে, সো ইটস লাইক যে চায় সে পারে, না চাইলে ডিপেন্ডস অন দ্য পারসন। Yeah, definitely depends on the person. Yes, তো এখন যদি আমি আস্ক করি যে একটা টিপিক্যাল ফ্লাইটের মধ্যে টার্বুলেন্সে যে যখন থাকে বা প্যাসেঞ্জারদের অনেক সময় থাকে যে আমার মতো প্যাসেঞ্জার দ্বারা থাকে প্যানিক করতেই থাকে, সো ওই টাইমগুলোতে একটা পাইলটের রেসপন্সিবিলিটি কীরকম মনে হয় যে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর আ পাইলট, দি অ্যানাউন্সমেন্ট অফ দি পাইলটস অর মেকিং এভরিওয়ান ল্যান্ড সেফ? সো ইফ ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স যেটাতে মনে হয়েছিল যে ইটস ভেরি ডিফিকাল্ট টু ল্যান্ড, যদি বাংলাদেশের ওয়েদার আলহামদুলিল্লাহ ইটস ভেরি গুড অলওয়েজ, আই উড সে নো আমার কাছে মনে হয় বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট ওয়ান। সিলেট ছাড়া, সিলেটে সামটাইম হয়, আমি দেখি এটা মনসুনে, বাট আদারওয়াইজ আমার মনে হয় বাংলাদেশের এনভায়রনমেন্ট ইজ ভেরি সেফ। না অ্যাকচুয়ালি না, এই যে ইটস জাস্ট স্টার্টেড লাইক এপ্রিল থেকে শুরু হয় যে নরওয়েস্টার ওয়েদার আসা, এটাকে বলে নরওয়েস্টার ওয়েদার। ওকে, নরওয়েস্টার ওয়েদার নিয়ে মানুষজন হচ্ছে পিএইচডি করে লাইক অনেক কান্ট্রিতে, কারণ হচ্ছে যে ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েদার। ওকে, পুরোপুরি মানে এর ধরনটাই ডিফারেন্ট, নর্থ ওয়েস্ট থেকে আসে বাংলাদেশে এন্টার করে, কালবৈশাখী যেটাকে বলি আমরা। হ্যাঁ, তো এই এপ্রিল থেকে শুরু হয় আর কি। এখন ওয়েদারের প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গেছে, মানে আমি তো লাস্ট 2010 থেকে ফ্লাই করছি, সো ইটস বিন 14 ইয়ার্স। তো আমি মানে দেখতেছি আর কি কিভাবে চেঞ্জ হচ্ছে, উইন্ড কন্ডিশন এন্ড এভরিথিং ইজ চেঞ্জিং র্যাপিডলি। মানে আই থিঙ্ক ইটস ওয়ার্ল্ড ওয়াইড, সো মানে ফ্লাই করলে ফিল করা যায় ব্যাপারটা যে ইটস চেঞ্জিং। তো টার্বুলেন্সের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল টার্বুলেন্সে পড়লে আমরা যেটা করি যে আমাদের একটা স্পিড আছে, ওই স্পিডটা নিয়ে আসতে হয় এয়ারক্রাফটটা, যেন রাফ এয়ার স্পিড বলে, মানে এয়ার যখন রাফ হয়ে যায় তখন আমরা ওই স্পিডটা মেনটেন করি টার্বুলেন্টের জন্য একটু কম ফিল করা যায় আর কি। আর দেন হচ্ছে অ্যানাউন্সমেন্ট, যেটা আপনি বললেন, অ্যানাউন্সমেন্টটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে মানে মানুষজন ভরসা পায় পাইলটের কথা শুনলে, মানে মানুষকে একটু ভরসা দেওয়া যায় না এভরিথিং ইজ অল রাইট, উই আর গোয়িং টু ল্যান্ড সেফলি, দ্যাটস অল। অ্যান্ড এই দুইটাই করণীয় অ্যাকচুয়ালি। আর ককপিটের মধ্যে তো আমাদের অনেক কাজ থাকে, মানে যখন এরকম টার্বুলেন্ট বা ওয়েদারে পড়ি আর কি। মেনলি হচ্ছে যে টার্বুলেন্টটা হয় যে অনেক রকম টার্বুলেন্স আছে। তো একটা হচ্ছে যে এয়ার টার্বুলেন্স, যেটা হচ্ছে যে ক্লিন এয়ার, মানে কোনো কিছুই না, কোনো ওয়েদার নাই, নাথিং, জাস্ট টার্বুলেন্স হচ্ছে আর কি। উইন্ডের কারণে উইন্ড চেঞ্জ হতে পারে, অনেক কিছু হতে পারে। আর আরেকটা হচ্ছে যে ওয়েদারের মধ্যে আমি ওয়েদার পেনিট্রেট করছি, আমি সামহাউ কোনো কারণে আমার করতে হচ্ছে। নর্মালি ওয়েদার আমরা অ্যাভয়েড করি, ডান অর বাম দিক দিয়ে হচ্ছে যে ঘুরে যাই, বাট সামটাইমস ওয়েন উই কান্ট, তখন হচ্ছে যে ওয়েদারের মধ্যে যেতে হয়। হ্যাঁ, তখন বেসিক্যালি হ্যাঁ অনেক টার্বুলেন্স ফিল করা যায়। তো আমার হচ্ছে যে একটা এক্সপিরিয়েন্স আছে, একটা না অনেকগুলো এক্সপিরিয়েন্স, বাট একটা হচ্ছে যে মেমোরেবল আর কি, যেটা সেটাই বলি। সেটা হচ্ছে চিটাঙে এরকম এপ্রিলের টাইমেই, তো ওটা হচ্ছে যে পুরা ঢাকা টু চিটাং পুরা রুটটাই কাভার্ড হয়েছিল, অ্যান্ড আই হ্যাড টু এন্টার সামহাউ। অ্যান্ড ওটা প্রায় অ্যাকচুয়ালি ওখানে 1 মিনিটই মনে হয় কি 1 ঘন্টার সমান, মানে টার্বুলেন্টে এন্টার করলে। সো পাইলটদের একটা কাজ করতে, সেটা হচ্ছে ক্লকটা পাঞ্চ করা বলে আর কি, ক্লকটা স্টার্ট করতে হয় টু রিমেম্বার যে আমি কতক্ষণ ছিলাম আর কি টার্বুলেন্সের মধ্যে। নয়তো নিজেদের কাছেই মনে হয় স্টার্ট হয় যে আর শেষ হচ্ছে না, হ্যাঁ মনে হয় শেষ হবে না, মনে হয় এই টাইপের। তো ওই দিন হচ্ছে যে অ্যাকচুয়ালি সর্বোচ্চ টার্বুলেন্স পেয়েছিলাম আর কি। আমি তখন ফার্স্ট অফিসার ছিলাম, আমার ক্যাপ্টেন ছিল সাথে। তো উই ওয়ার টায়ার্ড, আমরা যখন ওই টার্বুলেন্স থেকে বের হই, ওয়েদার থেকে বের হই, উই বোথ আর ভেরি টায়ার্ড। আর মনে হচ্ছে ক্যাপ্টেন জাস্ট বলছিল যে শাহনাজ নাও রিল্যাক্স, পানি খাও। তো আমরা দুজনে পানি খেলাম, কিছুক্ষণ রিল্যাক্স করলাম, দেন উই ল্যান্ডেড সেফলি। ওকে পারফেক্ট। সো অফ দ্য টপিক আরেকটা কোয়েশ্চেন আসলো যে পাইলটদের কি ঘুম লাগে না? পাইলটদের ঘুম লাগে, বিকজ ফ্লাইটে সবাই ঘুমায় টিপিক্যালি। আমার মতো প্যাসেঞ্জার যারা আছে দোয়া পড়ে বা ডাইভার্ট করে নিজেকে, বিকজ ভয় পেতে থাকে, প্যানিক হতে থাকে। বাট ম্যাক্সিমাম সবাই দেখা যায় শর্ট ফ্লাইট হোক লং ফ্লাইট হোক ঘুমায় যাচ্ছে প্যাসেঞ্জাররা। শর্ট ফ্লাইটে পাইলটদের ঘুম অত একটা আসে না, বিকজ অনেক কাজ থাকে, কাজ করতে করতে হচ্ছে ল্যান্ডিং হয়ে যায় এরকম। বাট লং ফ্লাইটে মানে
ঘুমায়, এটাই স্বাভাবিক। মানে একজন জেগে থাকে আরেকজন ঘুমায়, মানে রেস্ট নেয়। ওকে। তো মানে ভাইস ভার্সা, But একজন it's ওঠার still পর it doesn't become hectic for you guys. Coffee consume or চা consume কেমন হয়? অনেক Because অনেক কফি আমি সকাল থেকে রাত পর্যন্ত যদি ফ্লাইট থাকে ব্যাক টু ব্যাক। হ্যাঁ, যেমন Yeah. আমারই হচ্ছে যে অনেক কফি খাওয়া, যদি 6 সেক্টর ফ্লাই থাকে, 6 সেক্টর বলতে হচ্ছে যে মানে আমি সেক্টরটা হিসাব করা যে আমি ঢাকা থেকে চিটাং গেলাম 1 সেক্টর, কেম ব্যাক ফ্রম চিটাং টু ঢাকা অ্যানাদার 1 Okay. সেক্টর, সো দেন আবার সিলেট গেলাম আসলাম, দেন আবার কক্সবাজার গেলাম আসলাম, সো ইটস লাইক 6 সেক্টরস। ওকে। তো 6টা করতে অনেক কষ্ট হয়ে যায়, তখন দেখা যায় যে ঘুম টুম আসে। অ্যান্ড আই ওয়াজ নট ইনটু কফি অ্যান্ড টি, নেভার, বাট আই থিঙ্ক ফ্লাইং এর ঢোকার পর হয়ে গেছে ব্যাপারটা, ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি হয়ে গেছে। হ্যাঁ, ওকে, তো এখন যদি আমি বলি যে ফ্লাইটে কোন প্লেসে ঢাকা থেকে সবচেয়ে বেশি ভালো লাগে ফ্লাইটটা নিতে, কোনটার যেতে? যদি অ্যাজ আ পাইলট ইফ ইউ সি যে আচ্ছা এইখানে যেতে আমার সবচেয়ে দেশের রিল্যাক্স মধ্যে লাগে। কক্সেস ফ্লাইটস ইজ ভিউটা ওয়ান অনেক আচ্ছা ভিউর জন্য। ভিউর জন্য। আই এম জাস্ট আস্কিং অ্যাবাউট যে কমফোর্ট জোন যে থাকে না, যে আমাদের কাজের কমফোর্ট জোন অনেক সময় সব প্রফেশনই থাকে যে এই কাজটা আই নো এই রুটটা আমি জানি ভেরি ইজি, সো আই এম ভেরি কমফোর্টেবল ইন দিস রুট, আদার রুটস আর ওকে ফাইন, মেবি বেশি কনসেন্ট্রেশন দিতে হচ্ছে বা বেশি পুশ করতে হচ্ছে। ইটস নট লাইক দ্যাট, আই Okay. থিঙ্ক ইটস নট লাইক দ্যাট। মানে আমার ক্ষেত্রে যেটা মোর ইম্পর্টেন্ট ইজ দ্য ভিউ। ওকে। And ভিউটা কেমন উপরে থেকে? I have seen a few blogs of pilots as well, যে অ্যামেজিং লাগে, বাট হ্যাঁ, আমার amazing. ওরকম কারেজই হয় না কখনো যে মানে উইশ করবো যে ককপিটে দাঁড়ায় ওখানে ভিউ দেখবো, আমি ওখানে মনে হার্ট ফেল করবো, বাট না, নট এট অল। ভিডিও দেখতে ইটস ভেরি প্লিজেন্ট। ইটস ভেরি And অ্যামেজিং You guys অ্যাকচুয়ালি। see through the যখন ল্যান্ডিং এর সময় হয়, you see through the city যেখানে ল্যান্ড করা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, The view যদি is- ভিজিবিলিটি ভালো থাকে। ভিজিবিলিটি ভালো থাকে। ভালো থাকে। So how is the view and how you explain that in one word? অসাধারণ। অ্যাকচুয়ালি ভিউটার জন্যই হচ্ছে যে ফ্লাইং এর প্রতি ইন্টারেস্ট এখনো অনেক আছে আর কি। ডেইলি ইটস ডিফারেন্ট, এভরিডে ইটস ডিফারেন্ট। Okay. লাইক আমি অনেক ফরেন ইনস্ট্রাক্টর বা পাইলটদের সাথে ফ্লাই করা হয়েছে। তো ওয়ান অফ আ গাই, মানে হি ওয়াজ লাইক আ ফাদার টু মি, মানে বেসিক ইনস্ট্রাক্টর ছিল এয়ারলাইন্সের। তো সে হচ্ছে বাংলাদেশের রিটায়ারমেন্টে গিয়েছে আর কি। তো উনি প্রায় 40 ইয়ার্স ধরে ফ্লাই করতেছে। সো উনি একদিন বলছিল যে শাহনওয়াজ, লাইক 40 ইয়ার্সে এভরি সানসেট ওয়াজ ডিফারেন্ট। Wow. তো কথাটা আর কি আমার মাথায় থেকে গেছে আর কি। এভরিডে ইটস ডিফারেন্ট, সানসেট, সানরাইজ, এভরিথিং ইটস ডিফারেন্ট। সো ভিউটার জন্য আসলে মানে ভালো লাগে প্রফেশনটা। ভালো লাগে প্রফেশনটা অনেক। Okay, so behind the shoot we were talking যে like discussing about আমার নেপাল ফ্লাইট রিসেন্টলি আমার যেটা ছিল, আমি বলছিলাম যে আমার কলিগ ইন্ডিয়া থেকে আসছিল অ্যান্ড ওদের ফ্লাইটটা around 4 hours ইয়ারে হোল্ড করেছিল, which is scary. আমি ওখানে আমি ততক্ষণে ডেড বডি হয়ে যেতাম ফর শিওর সেফলি ল্যান্ডিং করলেও, বাট শি ওয়াজ এক্সপ্লেনিং ইট ওয়াজ স্ক্যারি যখন পাইলট বলছিল যে উই ডোন্ট হ্যাভ ইনাফ ফুয়েল টু গো ব্যাক টু দিল্লি. So airport like this, like Kathmandu airport, we know যে একটু risky airport and all. So what you say, like তখন পাইলটদের কি করা থাকে যদি ফুয়েল অ্যাকচুয়ালি শেষের দিকে থাকে, ল্যান্ডিংও না হয়, ল্যান্ডিং ক্লিয়ারেন্স না পায়? ফুয়েলের ব্যাপারটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ক্রাইটেরিয়া থাকে, লাইক মিনিমাম ফুয়েল একটা কলই আছে আমাদের। সো মিনিমাম ফুয়েল যদি কেউ কল দিয়ে ফেলে, সেক্ষেত্রে হচ্ছে যে যেই এয়ারফিল্ডে আছে ওরা ওই এয়ারফিল্ডে ওদেরকে প্রায়োরিটি দিয়ে ল্যান্ড করা দিবে, যদি অনেক ট্রাফিকও থাকে মাঝখান থেকে। তো ইটস আ থিং। আর নর্মালি আমরা এনাফ রিজার্ভ ফুয়েল নিয়ে উঠি আর কি। ওকে, মানে যদি আমি একটা ওয়ান এয়ারফিল্ড আমি গেলাম, গিয়ে দেখলাম যে ওয়েদার খারাপ বা হচ্ছে যে কোনো একটা কন্ডিশনের কারণে আমি ল্যান্ড করতে পারছি না, উই হ্যাভ এনাফ ফুয়েল টু কাম ব্যাক টু অ্যানাদার এয়ারফিল্ড। ওকে, এটা অলওয়েজ থাকে, এটা হচ্ছে রিজার্ভ থাকে। হ্যাঁ, আর যেটা বললাম যে একবারে যদি শেষ হয়ে যায়, নাও দ্য থিং ইজ লাইক অনেক ট্রাফিক আছে, এই কারণে আমি ল্যান্ড করতে পারতেছি না, বাট বাকি কন্ডিশন সব ওকে, যে আই ক্যান ল্যান্ড যদি ট্রাফিক ক্লিয়ার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি আমি মিনিমাম ফুয়েলের কাছাকাছি চলে আসি, তখন আমি কল দিলে ওরা প্রায়োরিটি দিয়ে দিবে আমাকে। that's their That's option safe. আছে It's এখানে। always safe, হ্যাঁ। ওকে, তাহলে আমার একটু প্যানিক কমবে যে ফুয়েল আর শেষ হোল্ডিং ইজ আ ভেরি কমন থিং নাওয়াডেজ ওকে এভরিওয়্যার। এয়ার ট্রাফিকের জন্য। হ্যাঁ, এয়ার ট্রাফিকের জন্য ঢাকায় অনেক ট্রাফিক Okay. থাকে, অ্যান্ড ঢাকায় আমার নিজেরই 1 hour 1.5 hour হোল্ডিং করার এক্সপিরিয়েন্স আছে। ওকে, অ্যান্ড এইটা অনেক সময় যে হয় যে পাইলটরা বলে যে কানেক্ট করতে পারছি না টাওয়ারের সাথে, সো ইজ দ্যাট আ রিস্কি থিং অর নট? ইউ থিঙ্ক ইটস ভেরি নর্মাল অ্যাজ ওয়েল?
ইটস নরমাল অ্যাজ ওয়েল, মানে Okay. অ্যাট সার্টেন হাইট বা একটা Mhm. সার্টেন ডিস্টেন্সের পর অবভিয়াসলি কানেক্ট করতে পারবে, মানে না পারার কোনো কথা নেই। Okay, perfect. So now if I, go back to the career path. হুম। So একজন যদি অ্যাসপিরেন্ট হয় এখন যে আমি পাইলট হতে চাই, হোয়াট ডু থিঙ্ক কী কী স্টেপস নেওয়া উচিত, আর্লি কোন এজ থেকে স্টার্ট করা উচিত, অ্যান্ড হোয়াট উড বি দ্য প্রসিজিয়ার্স, ও বাংলাদেশি হয়ে কোন কোন জায়গায় যাবে বা কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে? আর বাংলাদেশিদের জন্য বাংলাদেশের জবের ক্ষেত্রে বা ফ্লাইং এর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকা আর কি, যেটা আই থিঙ্ক অন্যান্য অনেক দেশেই এই ক্রাইটেরিয়াটা দরকার নেই, লাইক ইউএসএ তে দরকার নেই, কমার্স হলেও হবে, ওরা যা দরকার সাবজেক্টগুলো ওরা মানে পড়ায় নিবে ওকে। ওকে, তো বাংলাদেশের জন্য যেহেতু ইম্পর্টেন্ট, সো সেহেতু আমি বলবো যে আর্লি এজ থেকে সায়েন্সের প্রতি একটু মনোযোগ দেওয়া, ফিজিক্স ম্যাথস রাখা, যদি লাইক ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হয় সেক্ষেত্রে ফিজিক্স অ্যান্ড ম্যাথস হচ্ছে বাধ্যতামূলক। হাউ ইম্পর্টেন্ট ফিজিক্স ইজ ইন দ্যাট কেস, বিকজ ইটস অল অ্যাবাউট ফিজিক্স, সো ইটস ক্যালকুলেশন ইম্পর্টেন্ট। করা লাগে, সো ইটস ভেরি হ্যাঁ। ইম্পর্টেন্ট, রাইট? আর থিওরিগুলো বোঝা অনেক ইজি হয় যদি ফিজিক্সের ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে আর কি, কারণ অল অ্যাবাউট অ্যারোডাইনামিক্স অ্যান্ড অল, সব তো ফিজিক্স থেকেই আনা আর কি, laws and all, so it's important. ওকে, I was not very good at physics, but I was interested in physics, so Okay. I think so because I'm a science student as well, so আমি জানি যে physics was like most একটা জায়গায় ইন্টারেস্টিং আর একটা জায়গায় মোস্ট বোরিং এন্ড অ্যানোয়িং, হ্যাঁ যেখান কিছু থেকে কিছু জায়গায় বোরিং, বাট হ্যাঁ কিছু কিছু জায়গা আবার ইন্টারেস্টিং। হ্যাঁ অ্যান্ড ডিস্টেন্স গুলো আই ওয়াজ অলওয়েজ ব্যাড ইন দিস, যে ডিস্টেন্স যেগুলো বুঝায় আচ্ছা ফিজিক্সে, আচ্ছা, সো দ্যাটস ওয়াই আই এম আস্কিং, ইটস ম্যান্ডেটরি? ইটস ম্যান্ডেটরি, Okay. হ্যাঁ ইন আ সেন্স, বাট আমি বলবো না যে আহামরি একবারে রকেট সায়েন্টিস্ট হতে হবে Okay. টু আন্ডারস্ট্যান্ড যে এভিয়েশন, হুম। মানে ইটস ওকে, বিকজ Okay. যেহেতু অন্যান্য কান্ট্রিতে লাইক ইউএস এর কথা বললাম, ওখানে তো দরকারই হচ্ছে না ফিজিক্স বা ম্যাথস, সো ওরা তো পারতেছে এক্স্যাক্টলি, দিন শেষে কোপ আপ করতেছে, হুম। এমন আহামরি কিছু না আর কি। দেন নাওয়াডেজ রেজাল্টটা হচ্ছে যে দেখতেছে আর কি, ফ্লাইং স্কুলগুলা চাচ্ছে একটা সার্টেন রেজাল্ট, লাইক খুব আহামরিও না, লাইক গোল্ডেন এ প্লাস পেতে হবে বা হচ্ছে সব সাবজেক্টে এ থাকতে হবে এরকমও না, বি বা সামথিং গুড এনাফ, গুড এনাফ। হ্যাঁ। অ্যান্ড ফ্লাইং স্কুল আগে ইউ আর মেনশনিং শুধু একটাই ছিল, বাংলাদেশ ফ্লাইং একাডেমি, হ্যাঁ আমি যখন এখন অনেক কিছু আছে। 2010 এ জয়েন করি তখন জাস্ট একটাই ছিল, দ্যাট ওয়াজ বাংলাদেশ ফ্লাইং একাডেমি। আর এই ফ্লাইং একাডেমি ছিল হচ্ছে এটা ব্রিটিশদের করে যাওয়া, 1948 থেকে ছিল এটা। তো 2010 এর শেষের দিকে আই থিঙ্ক গ্যালাক্সি ফ্লাইং একাডেমি একটা প্রাইভেট ফ্লাইং একাডেমি খুলে, বাংলাদেশি ওনার, আর আরেকটা খুলে হচ্ছে আইরাং ফ্লাইং স্কুল, ওটা হচ্ছে যে কোরিয়ান ওনার, ওকে, ওরা এখনো ফ্লাই করতেছে, দুইটাই ফ্লাই করতেছে, সো এখন তিনটা তিনটা স্কুল আছে। সো এইগুলোতে কন্ট্যাক্ট করতে হবে এইচএসসির পরে, আফটার এইচএসসির পর, হ্যাঁ এইচএসসির আই এম পর ইন্টারেস্টেড। অ্যান্ড interested। কতদিন টাইম লাগতে পারে এরকম ট্রেনিং নিতে বা প্রফেশনে যেতে? আচ্ছা ট্রেনিং নেওয়ার আগে হচ্ছে যে Exam ফ্লাইং দিতে স্কুলে জয়েন করতে হচ্ছে যে এক্সাম দিতে হয়, Okay. রিটেন অ্যান্ড ভাইবা অ্যান্ড দেন মেডিকেল। সো Okay. মেডিকেলটা দেখা যায় যে অনেকের ক্ষেত্রেই হয় এটা, আনফরচুনেটলি মেডিকেলের কারণে বাদ পড়ে যায় আর কি। তো দেন হচ্ছে ফ্লাইং স্কুলে জয়েন করলো, জয়েন করার পর গ্রাউন্ড কোর্স করতে হয় আর কি, গ্রাউন্ড স্কুলিং যেটা বলে, সো সেটা করতে 6 মান্থসের মতো লাগে, Okay. 9টা সাবজেক্ট। সো ওই সাবজেক্টগুলা একাডেমিতে বা তার ফ্লাইং স্কুলে পাস করতে হবে এক্সাম দিয়ে, পাস করার পর বাংলাদেশ সিভিল এভিয়েশনের আন্ডারে এক্সাম দিতে হবে। তো সিভিল এভিয়েশনের আন্ডার এক্সাম ইটস লাইক আ বোর্ড এক্সাম, লাইক এসএসসি এইচএসসি। ওকে, তো ফ্লাইং এও দুইটা ধাপ আছে, একটা হচ্ছে পিপিএল, একটা হচ্ছে সিপিএল। পিপিএল মানে হচ্ছে প্রাইভেট পাইলট লাইসেন্স, দেন সিপিএল হচ্ছে কমার্শিয়াল পাইলট লাইসেন্স। ওকে, তো পিপিএল যার থাকে আর কি, পিপিএল লাইসেন্স হোল্ডাররা নর্মালি নিজের এয়ারক্রাফট ফ্লাই করতে পারে, সে কোনো প্যাসেঞ্জার বাংলাদেশে কেউ করে না, হ্যাঁ বাট হচ্ছে যে অন্যান্য কান্ট্রিতে অনেকে দে হ্যাভ দেয়ার ওন এয়ারক্রাফট অ্যান্ড অলসো ওরা পিপিএল নিয়ে ফ্লাই করে। আর যদি কেউ প্যাসেঞ্জার ক্যারি করতে চায় বা কমার্শিয়ালি জয়েন করতে চায় কোনো এয়ারলাইন্স, দেন কমার্শিয়াল পাইলট লাইসেন্স বা সিপিএল থাকতে হবে। সো পিপিএল এর জন্য গ্রাউন্ড স্কুলিং শেষ করে 9টা সাবজেক্ট ক্লিয়ার করে দেন ওই বোর্ড এক্সাম যেটা বললাম সিভিল এভিয়েশনের আন্ডারে এক্সাম দিতে হবে, ওই সাবজেক্টগুলো ওখানে পাস করতে হবে, দেন দে উইল স্টার্ট ফ্লাইং। সো ফ্লাইং এর শুরুতে হচ্ছে এয়ার এক্সপিরিয়েন্স যেটা করাবে আর কি ফার্স্ট দিন, আর ওটাতে ইনস্ট্রাক্টর ওইটাও দেখা যে সে কোপ আপ করতে পারবে কিনা ফ্লাইং। অনেকে দেখা যায় যে ভমিটিং প্রবলেম থাকে, ব্যাং ট্যাং দিলে বা ও নিতে পারতেছে না, তো ওর সাথে দেখা যায়
বা 4 দিন 5 দিনে 1 উইক ফ্লাইটাই করে দেখে যে ইফ হি ক্যান অর নট ফিট কিনা ফিট কিনা। হ্যাঁ, সো নর্মাল এয়ারক্রাফটটা তখন কিরকম থাকে? এটা কি হচ্ছে আমরা যেটা মুভিজে দেখি যে ইউনো জেট ইয়ার ওর এটিআর থাকে বা কি কি এয়ারক্রাফটটা থাকে? মোস্টলি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একটা এয়ারক্রাফট, সেটা হচ্ছে সেসনা, ওকে সেসনা কোম্পানির। তো ইটস আ 2-সিটার এয়ারক্রাফট, প্রপেলার, সামনে হচ্ছে পাখা ঘুরতে থাকে যেগুলা, ওগুলাকে বলে প্রপেলার। তো ওগুলা দিয়ে বেসিক ট্রেনিং শুরু হয়, দেন মাল্টি ইঞ্জিন টু ইঞ্জিন এয়ারক্রাফট যেগুলা, বাট মোস্টলি এগুলা সবই প্রপেলার এয়ারক্রাফট দিয়ে ট্রেনিংটা হয় ওকে ওয়ার্ল্ড ওয়াইড সবখানেই। অ্যান্ড ওয়ান্স ট্রেনিং ইজ ডান, এখানে থেকে যে ক্যারিয়ারটা গ্রো করবে, যে প্রাইভেট এয়ারলাইন্সগুলো আছে বা বাংলাদেশ বিমানও আছে, সো যে সেক্টর চুজ করতে চাচ্ছে জবের জন্য, তো ওখান থেকে কি গাইডেন্স দেওয়া হয় আর নিজেদের অ্যাপ্লাই করতে হয়? যেরকম আমাদের নর্মাল ক্যারিয়ারে দেখা যায় নিজেদেরই একটা নিতে হয় ইনিশিয়েটিভ যে আমরা জবের জন্য যাচ্ছি। না, নিজেদের নিতে হয়, নিজেদের এখানে নিতে হয়। হ্যাঁ, আর ইট ডিপেন্ডস যে সার্কুলার কখন হচ্ছে, যেহেতু ইন্ডাস্ট্রিটা খুব ছোট, খুব বেশি বড় না বাংলাদেশে, খুব বেশি এয়ারলাইন্সও নাই, তো দেখা যায় মাঝে মাঝে ওয়েট করতে হয়, অনেক দিন ওয়েট করতে হয়। আই ওয়েটেড ফর অলমোস্ট 2 ইয়ার্স। ওকে, দ্যাটস গ্রেট। অ্যান্ড ওই 2 ইয়ার্সে কীরকম এক্সপিরিয়েন্স ছিল? যে থাকে না যে আমরা কাজ ভুলে যাচ্ছি বা ফ্লাইং ভুলে যাচ্ছি, তখন কি রেগুলার একটা ফ্লাইং এর মধ্যে থাকা হয়েছে? আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে তখন এয়ারলাইন্স অ্যাকচুয়ালি খুবই এয়ারলাইন ইন্ডাস্ট্রিটার খুবই একটু খারাপ অবস্থা ছিল বাংলাদেশে। আমি জাস্ট বের হই সিপিএল নিয়ে, তখনই হচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজ বন্ধ হয়ে যায়, জিএমজি বন্ধ হয়ে যায়, তখন নবমাত্র আসবে এরকম একটা টাইম। তখন হচ্ছে বিমানে অ্যাকচুয়ালি সার্কুলারগুলো অনেক পরে হয়, পাবলিক যেহেতু, হ্যাঁ, অনেক টাইম নেয় ওরা, তো ওইটার জন্য ওয়েট করছিলাম। সো এর মাঝে মাঝে আমি হচ্ছে যে অ্যাজ আ ইনস্ট্রাক্টর আমার স্কুলেই জয়েন করে ফেলি, সো ওই কারণে আমার ফ্লাইং এনভায়রনমেন্ট থেকে খুব বেশি আলাদা থাকা হয়নি। দ্যাটস আ গ্রেট মুভ। হ্যাঁ, তো ইটস আ অপশন, বাট নাওয়াডেজ ইটস ভেরি ইজি। নাওয়াডেজ আমি দেখলাম যে আমার ফার্স্ট অফিসার অনেককে দেখলাম যারা হচ্ছে যে সিপিএল পাওয়ার আগে জব পেয়ে গেছে, সিপিএল লাইসেন্স ইস্যু হয়নি তখনও, হি ইজ ডান উইথ হিজ অল দ্য থিংস লাইক চেক অ্যান্ড অল, বাট লাইসেন্স ইস্যু হয়নি, বাট তার আগে অ্যাপ্লাই করেছে, এক্সাম দিয়েছে, চান্স পেয়ে গেছে। নাইস, ভেরি নাইস। সো এখন ওয়ার্ক অপরচুনিটিও পাইলটসের জন্য এখন অনেক বেশি, এখন হিউজ। এখন বাংলাদেশে ইউএস বাংলা অনেক পাইলট নিচ্ছে, ওরা ফ্লিট এক্সপান্ড করছে খুব ফাস্ট, নব নিচ্ছে, সবাই নিচ্ছে, এখন বিমানও অনেক নিচ্ছে। রিসেন্টলি বিমান হচ্ছে 50 জনকে হায়ার করছে। ও নাইস। হ্যাঁ, সার্কুলার দেখা যায় অনেক সময়। সো অ্যাজ আ ফ্রিকোয়েন্ট ট্রাভেলার অ্যান্ড ফ্লায়ার, আমার এই কোয়েশ্চেনটা সবসময় থাকে যে আমি অনেক সময় নোটিস করেছি, সাপোজ আমরা চিটংয়ে যাচ্ছি, যাওয়ার সময় এটা বলে 15,000 অল্টিটিউডে যাচ্ছি, অ্যান্ড আসার সময় সামটাইমস বলে 10-11,000 অল্টিটিউডে। এটা ডিফারেন্সটা কেন হয়? একই ওয়েট হাইটে কেন ফ্লাই করা হয় না? আচ্ছা, যাওয়ার সময় একটা হাইটে যায়, আসার সময় একটা হাইটে যায়, এটা সব সময়। Why this? এটার কারণ হচ্ছে যে ইস্ট বাউন্ড ফ্লাইট এন্ড ওয়েস্ট বাউন্ড ফ্লাইট বলে একটা কথা আছে। ওকে। তো ইস্ট বাউন্ডে যেতে একটা ফ্লাইট লেভেল মেইনটেইন করতে হয়, ওয়েস্ট বাউন্ডে গেলে আরেকটা ফ্লাইট লেভেল। সো অড এন্ড ইভেন। আচ্ছা। সো একটা সময় যাওয়ার সময় অড করলো, আরেকটা আসার সময় ইভেন ফ্লাইট লেভেল মেইনটেইন করলো। ইটস ওয়ার্ল্ড ওয়াইড, ইটস ইন্টারন্যাশনাল রুলস। এটা রুলসের মধ্যেই পড়ে? রুলসের মধ্যে পড়ে, হ্যাঁ। এজন্য সবসময় দেখবেন 15 বললে আসার সময় দেখবেন 14, 13 বললে আসার সময় 12। হ্যাঁ, আমি এই জিনিসটা অলওয়েজ নোটিস করেছি, এন্ড দ্যাটস হোয়াট আই থট যে এটা কেন হচ্ছে, ডিফারেন্সটা কেন এরকম হচ্ছে? বিকজ এটা হচ্ছে রুলসের মধ্যে পড়ছে। মেবি হচ্ছে যে ইজিয়ার করার জন্য এয়ার ট্রাফিক ফ্লোটাকে, কারণ সবাই হচ্ছে যে আসার পথে হচ্ছে যে 14,000 মেইনটেইন করতেছে, ইভেন মেইনটেইন করতেছে। সো কেউ 14, কেউ 12, যাওয়ারটা কেউ 15, কেউ 13। আচ্ছা, এর জন্য ইজিয়ার। এন্ড এরকম কখনো কি হয়েছে যে ফ্লাইট আমি দেখতে পাচ্ছি, আরেকটা ফ্লাইট যাচ্ছে আমার নিচের দিক দিয়ে বা পাশে, আমরা তো দেখতে পারি না এটা? হ্যাঁ, দেখা যায়। ইটস ভেরি কমন। হ্যাঁ, ইভেন হচ্ছে অপোজিটটাও দেখা যায়, অপোজিট থেকে আসতেছে, আমার উপর দিয়ে গেল বা নিচে থেকে গেল। যা পাইলটরাই দেখতে পাচ্ছে, তাহলে ককপিটে যারা আছে তারা দেখতে পাচ্ছে। আমাদের রিপোর্টও করা লাগে মাঝে মধ্যে, ট্রাফিক কন্ট্রোলার বলে যে হচ্ছে যে রিপোর্ট ভিজুয়াল ক্রসিং করার সময় বা হচ্ছে যে পাস করার সময়, তখন আমরা রিপোর্ট করি। আমার তো ভেবেই ভয় লাগছে, একটা সামনে থেকে ফ্লাইট আসে দেখলে। ইটস ভেরি বিউটিফুল টু সি আদার এয়ারক্রাফট আর কি। বিউটিফুল ফর ইউ। আমার তো ভেবেই নার্ভাস লাগছে। So what are other experience as a pilot you think যে এটাতে
লং রানে কেউ যদি ক্যারিয়ার গ্রো করতে চায় বা ভাবতে চায়, দ্যাটস দ্য বেস্ট ফর দেম টু গ্রো, বিকজ one concern I ask this question in my podcast a lot as well, because for me being a professionalist, enjoy করা কাজটা important as well as money is very important. So do you think that সব ভ্যালুই সার্ভ করে এই ক্যারিয়ার? হ্যাঁ, আই থিঙ্ক ভ্যালু সার্ভ করে। ওকে, হ্যাঁ, অ্যান্ড আই থিঙ্ক অন্যান্য ক্যারিয়ার চেয়ে ইন আ সেন্স সামটাইমস বেশি করে, কজ হচ্ছে যে মানে স্টার্টিং স্যালারি যদি বলি আর কি, তো অন্যান্য জবে স্টার্টিং স্যালারি খুব কম থেকে শুরু হয় আমার মতে, বাংলাদেশের পার্সপেক্টিভ। 20,000 যে কোনো প্রফেশনে। হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভে বলছি। ইভেন অ্যাজ আ ডক্টর যদি কেউ ক্যারিয়ার শুরু করে, শুরুতে খুব কম I থাকে। think 40 around, হ্যাঁ। তো সেক্ষেত্রে আই থিঙ্ক যে ইন দিস প্রফেশন এভিয়েশনে ইটস প্রিটি হাই স্টার্টিং স্যালারি। ওকে, সো এটাকে সিরিয়াসলি কেউ নিলে দেয়ার ক্যারিয়ার ইজ সেট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সব ভ্যালুই সার্ভ করছে। জি। আর রিসেন্টলি যেটা হচ্ছে যে আমি দেখতেছি ফার্স্ট অফিসাররা ওরা তো খুব তাড়াতাড়ি জব পাচ্ছে। আমাদের সময় যেহেতু টাইম লাগতো, একটু মানে এজ হয়ে যেত বা কিছু, বাট নাও আ ডেজ ওরা হচ্ছে যে 19-এ যদি জয়েন করে ফ্লাইং স্কুল, বিফোর 23 they'll get out and get a job and earning much more higher than the normal people. ওকে, অ্যান্ড হোয়াট অ্যাবাউট দেম যাদের মেবি গ্রাজুয়েশন শেষ হয়ে গিয়েছে অ্যান্ড দেন তারা ফ্লাইং এ মানে ট্রাই করছে বা আচ্ছা, অনেকেই আছে এরকম, অনেক আমাদের সময় অনেকে ছিল যে যারা গ্রাজুয়েশন করে দেন সেফটি সাইডের জন্য গ্রাজুয়েশন রেখে দেয় একটা, রেখে দেয়। হ্যাঁ, আর বাংলাদেশের যে সমস্যাটা সেটা হচ্ছে যে বাংলাদেশের ফ্লাইং স্কুলগুলো গ্রাজুয়েশনের কোনো সার্টিফিকেট দেয় না। আচ্ছা, বাট ইন্টারন্যাশনাল অন্যান্য ফ্লাইং স্কুলে লাইক ইউএসএতে, আমি অস্ট্রেলিয়া দেখেছি, ওরা হচ্ছে গ্রাজুয়েশন সার্টিফিকেট দিয়ে দেয় সাথে, সো গ্রাজুয়েশনটাও থাকলো আর কি। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে কারো মাস্টার্স করতে মন চাইলো, সো সে মাস্টার্স করতে পারবে। তো বাংলাদেশের জন্য তো ওই অপরচুনিটিটা নাই, সেহেতু অনেকেই হচ্ছে অনার্সটা শেষ করে তারপর ফ্লাইং এ আসে বা পাশাপাশি করে। Nice. Now, going back from flying and everything, let's talk about your experience as a maybe client. যখন ব্যাক সিটে বসা হচ্ছে, যখন ফ্লায়ার্স হিসেবে বসা হচ্ছে, ট্রাভেল করা হচ্ছে, সো কোন কোন দেশে ট্রাভেল করা হচ্ছে, মানে সবচেয়ে বেশি ফেভারিট দেশ কোনটা ছিল ট্রাভেলে, পার্সোনাল ট্রাভেলের মধ্যে অ্যাজ আ ট্রাভেল ব্লগার? অ্যাজ আ ট্রাভেল ব্লগার অ্যাকচুয়ালি এর আগে যে আমি ফ্লাই করেছি, মানে বিফোর বিকামিং এ ট্রাভেল ব্লগার, মানে ব্লগ শুরু করার আগে, তখন তো ভিডিও করতাম না আর কি। তো সেটার একরকম এক্সপিরিয়েন্স ছিল, আবার ট্রাভেলিং ব্লগ শুরু করার পর আরেকরকম এক্সপিরিয়েন্স ছিল। তো লাস্ট যে কান্ট্রিতে ভিজিট করলাম সেটা হচ্ছে শ্রীলঙ্কা অ্যান্ড মালদ্বীপস, দুটো বোথ। তো শ্রীলঙ্কা আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, পিপল আর ভেরি নাইস অ্যান্ড ব্লগ করার জন্য অনেক মানে প্লেসেস আর ভেরি নাইস, অ্যামেজিং ভিউজ অ্যান্ড অল। Overall, it's very good. So any favorite experience you do have, like close to your heart, যে ট্রাভেলে যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল লোকাল কুজিনে অর লোকাল মানুষের সাথে, কোনো একটা এক্সপিরিয়েন্স যেটা ইউ উইল অলওয়েজ রিমেম্বার ইন ইউর হার্ট এন্ড গিভ এক্সাম্পল টু পিপল? So many. I know, being a traveler, so many. এখন হচ্ছে যে কোনটা বেছে আমি বলবো, আরেকটাকে ছোট করা হয়ে যাবে। Yeah. So এমন কোনো কিছু আছে যেটা very close to our heart and you're always giving this example to people? So ebar I think je I bought a drone before going to Sri Lanka. তো এরপরে শ্রীলঙ্কা থেকে মালদ্বীপস যাই। তো মালদ্বীপস যাওয়ার উদ্দেশ্য ছিল স্কুবা করা। তো স্কুবা যেদিন করব তার আগের দিন না, ওই দিনই সকালবেলা অ্যাকচুয়ালি আমি ড্রোনটা হচ্ছে হারাই ফেলি। মানে হচ্ছে যে সাগরে পড়ে যায় আর কি, কানেকশন লস্ট হয়। তো আমার মন হেভি খারাপ ছিল, যে আমার মনে হচ্ছিল যে না থাক, আজকে কিছুই করবো না, সারাদিন বসে থাকি হোটেলে। তো পরে মনে হলো যেহেতু বুক করে ফেলছি, স্কুবা যাই। অ্যান্ড যাওয়ার পর আই থিঙ্ক আই হ্যাড দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ সো ফার। মানুষজনরাও এত ভালো ছিল, মানে একটা গ্রুপের সাথে যেতে হয়, আমি কাউকে চিনতাম না, ওখানে গিয়ে পরিচয় আনল। And you say that I'm a pilot. না, ওটা অনেক পরে বলছি, ওটা অনেক পরে বলা হয়েছে। আচ্ছা, তার আগে ওদের সাথে পরিচয় হয় অ্যান্ড অল, দে আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড অল। অ্যান্ড আমি বলতেছিলাম আপনাকে যে আমার হচ্ছে যে পানিতে ফোবিয়া আছে হালকা, আই থিঙ্ক এখন কেটে গেছে আই থিঙ্ক স্কুবা করার পর। বাট দেন স্কুবা করার পর আমার মনে হচ্ছে যে দ্যাট ওয়াজ লাইক বেস্ট এক্সপিরিয়েন্স সো ফার, মানে আই এনজয়েড ইট। Okay. And that's close to your heart. Underwater, হ্যাঁ, সবকিছু দেখা। হ্যাঁ,
really, and I'm planning to get my license, like Oh, scuba okay, license. okay. You will get every license Yeah, possible. that's the dream actually. I want to have my pilot license already I have. So scuba, then paragliding, Yeah. then হচ্ছে skydiving. Okay. Skydiving, I think it goes with your profession as well, Uh, right? এতে ভয় লাগার তো in কথা না। some sense হয়তোবা জাম্প করার আগে বুঝে যাবে ভয় পাই কি Yeah, পাই না। okay. Connecting to your scuba driving. So আমাদের অ্যানাউন্সমেন্টে কিন্তু অনেক সময় মানে যেটা দেখানো হয় আমাদের কেবিন ক্রুরা দেখায় দেয় যে ইন কেস অফ ইমার্জেন্সি ওয়াটার ল্যান্ডিং সো ইউ হ্যাভ ইউর ফোবিয়া উইথ ওয়াটার সো এই জিনিসটা কি কখনো বদর করেছে অ্যাজ এ পাইলট যে ও গশ এটা যাতে না হয় আমার সাথে? খুব একটা না আমার ফোবিয়া, মানে আই থিঙ্ক যে অনেক পাইলটদের হাইট ফোবিয়া থাকে, বাট they ইটস deal with ওকে। this হ্যাঁ, দে ডিল উইথ okay. দিস, Nice. এটাই। তো আমার যেরকম হচ্ছে যে আমি সুইমিং যখন পারতামও না তখন আমার সাগরে জাম্প দেওয়ার মানে এক্সপিরিয়েন্স আছে আর কি, Okay. উইথ দ্য লাইফ জ্যাকেট অবভিয়াসলি। হ্যাঁ, বাট ভয় পেলেও করি আর কি। সো পাইলট হতে হলে এই জিনিসটা ম্যান্ডেটরি থাকতে হবে যে ডেয়ারিং হতে হবে, হ্যাঁ, ওই কনফিডেন্টও থাকতে এটা হবে। যে কোনো কিছুতে অ্যাডভেঞ্চারাস কোনো কিছু করতে হলে আই থিঙ্ক এই জিনিসটা থাকতে হবে। লাইক পাহাড়ে উঠতেছি, মানে হাইট ফোবিয়া তো থাকতেই পারে, বাট ওই উঠার ইচ্ছাটা থাকতে হবে যে না, আই হ্যাভ টু সি দ্য ভিউ। Nice, nice. So if I, ask you a personal question about how your day look like, typical day যখন ফ্লাইট থাকে সকাল থেকে রাত পর্যন্ত কিরকম থাকে, মানে এক্সপিরিয়েন্স কিরকম হয়? আই থিঙ্ক মাই ডে ইজ ভেরি বিজি ইন আ সেন্স যে আমি অনেক কিছু করতে থাকি আর কি একটার পর একটা। সো আমার যদি 7টায় ফ্লাইট শুরু হয় সকাল, দেন আমার ঘুম থেকে উঠতে হয় আই থিঙ্ক 4:30। ওকে। দেন রেডি হয়ে 5:30টার মধ্যে বেরোতে হয়, কারণ 1 ঘন্টা আগে রিপোর্টিং থাকে। সো আমি 6টার মধ্যে অপারেশনে পৌঁছে যাই। অপারেশনে পৌঁছানোর পর যেটা করি হচ্ছে আমার ক্রুদেরকে ডাকি, একটা ব্রিফিং দেই, দেন আমার ডকুমেন্টস চেক করি। আই হ্যাভ টু সাইন অ্যাজ আ ক্যাপ্টেন অল দ্য ডকুমেন্টস অ্যান্ড অল। দেন সবাইকে নিয়ে একসাথে মুভ করি এয়ারক্রাফটের দিকে। এয়ারক্রাফট যেখানে পার্ক করা থাকে ওখানে যাই, এয়ারক্রাফটটা রেডি করি। আমি আমার পাশ থেকে রেডি করি, আমার ফার্স্ট অফিসার তার পাশ থেকে রেডি করে, অ্যান্ড কেবিন ক্রুরা কেবিনটা রেডি করে। দেন যখন অল আর রেডি, দেন প্যাসেঞ্জার আসে, উই টুক দ্য প্যাসেঞ্জার, দেন উই স্টার্ট ফ্লাইং। তো দিনে দেখা যায় যে মোস্টলি 4 সেক্টর ফ্লাইং থাকে, যেটা আমি শুরুতে বলছিলাম যে যাওয়া আসা মিলে 2টা সেক্টর, আর কোনো দিন 6 সেক্টরও থাকে। দেন ওই দিন দেখা যায় যে সকাল থেকে একবারে বিকাল পর্যন্ত ফ্লাইং থাকে। এর মাঝখানে ব্রেকফাস্ট দেখা যায় বাসা থেকে না করে আসতে পারলে এয়ারক্রাফটেই করি আমরা, আর কফি অলওয়েজ দেয়ার ফর আস। দেন লাঞ্চ অনেক সময় করতে হয়, আর দেন ফ্লাইং শেষ করার পর আবার সবাই মিলে একটা ব্রিফিং করি আর কি, কোনো সমস্যা থাকলে আমরা ইঞ্জিনিয়ারকে জানাই। দেন হচ্ছে যে এয়ারক্রাফটটা নেক্সট পাইলট যে আসবে তাকে, বা ইঞ্জিনিয়ার যদি না থাকে কেউ, দেন ইঞ্জিনিয়ারকে বুঝাই দিয়ে আমরা মুভ আউট করি। সো দ্যাটস দ্য হোল সিনারিও অ্যাবাউট দ্য ফ্লাইং পার্ট। ওকে, দ্যাটস প্রিটি মাচ ইট। এখন আমরা সবসময় দেখি যে কেবিন ক্লিন করা হয় একটা লট যখন নেমে যায় হচ্ছে আসার পরে, দেন কেবিনটা ক্লিন করা হয়, দেন নতুন প্যাসেঞ্জারদেরকে অনবোর্ড করা হয়। সো ওই সময় হচ্ছে ইউ গাইজ গেট লিটল বিট রেস্ট, ওর ওই সময় ফিউলিং তো চলতেই থাকে, সো ওই সময়ও কি প্রেশার থাকে? সো ইউ ডোন্ট গেট রেস্ট অ্যাট দ্যাট টাইম অ্যাজ ওয়েল? রেস্ট পাওয়া যায়, হ্যাঁ, মানে খুব বেশি কাজ থাকে না, বাট হচ্ছে যে একটু মনিটরে রাখতে হয় সবকিছু, যে কি চলতেছে, কোথায় কি চলতেছে, রিফিলিং হচ্ছে বা ক্লিনিং হচ্ছে। তো তখনই দেখা যায় ব্যাগেজ চলে আসে, তো ব্যাগেজ লোডিং হতে থাকে, সো এটা একটু মনিটর করতে হয়। সো মনিটরিং পার্টটা থাকে, বাট একটু রিল্যাক্স থাকে, হ্যাঁ, ওই হাফ অ্যান আওয়ার। সো হোয়াট ইউর motivation or motivational person in your life? থাকে না আমাদের অ্যাডমায়ার করি একটা মেন্টরকে, সব প্রফেশনই থাকে। সো হু ইজ দ্যাট পারসন যে আমি এই মানুষটাকে মেন্টর হিসাবে নিচ্ছি, গাইডেন্স নিচ্ছি, ওর মোটিভেট করছে আমাকে, মেবি আই ওয়ান্ট টু বি লাইক হিম ইন ফিউচার? ইজ দেয়ার সামওয়ান? I'm still looking for someone, I think. That's great. So you are your own motivational person, your own mentor. I think যে অ্যাকচুয়ালি মোটিভেশনটা হ্যাঁ আমি নিয়েছি থ্রু আউট মাই লাইফ। লাইক যখন আমার বেসিক ইনস্ট্রাক্টর ফার্স্ট টাইম যার সাথে ফ্লাই করছে, হি ওয়াজ মাই বেসিক ইনস্ট্রাক্টর। তো ওনাকে দেখে আমি অনেক মোটিভেটেড যে আমি ওনার মতো হতে চেতাম, ওনার মতো ফ্লাই করতে চেতাম। দেন
এয়ারলাইন্স জয়েন করতে যেতাম লাইক হুম হিম। দেন এয়ারলাইন্সে জয়েন করার পর এয়ারলাইন্সের ইনস্ট্রাক্টরকে দেখেছি, হুম অনেক ইনস্ট্রাক্টর ছিল ফরেন অ্যান্ড বাংলাদেশি। তো ওনারাও আমাকে মোটিভেট করছে, আমি ওনাদের মতো হতে চেতাম। আই ওয়ান্ট টু বিকাম আ ক্যাপ্টেন। ওকে ইউ আর Then I become a captain. Then now I'm looking forward to someone else. তো আই থিঙ্ক যে আমার ওই পার্টটা ইটস চেঞ্জ, মানে আমার যে আইডল চেঞ্জিং এভরি নাও রিভলভ এন্ড হচ্ছে দেন। যে হ্যাঁ একজন থেকে আরেকজন একটা হ্যাঁ মোটিভেশন হ্যাঁ আসে নাইস নাইস ভেরি নাইস সো that was your routine as a হুম pilot হুম so student pilot যারা থাকে তাদের রুটিনটা কিরকম হয় টিপিক্যালি তারা যখন ফার্স্ট হুম গিয়ারটা ধরে বা ওদের রুটিনটা কিভাবে হয় ইন্টারেস্টিং কোনো ফ্যাক্ট আছে কিনা ওখানে আচ্ছা, আই থিঙ্ক স্টুডেন্ট পাইলট লাইফটা আরো বেশি ও ইন্টারেস্টিং ওয়াও রাদার দেন এয়ারলাইন পাইলট লাইফ। হুম আই এনজয়েড আ লট, এভরিওয়ান এনজয় আ লট, অ্যান্ড সবসময় ওই বিষয় নিয়ে গল্প করতে থাকে। এখনো আমার ফ্রেন্ডদের সাথে দেখা হলে আমরা হচ্ছে যে স্টুডেন্ট পাইলট লাইফের যে গল্প ওগুলাই শেয়ার করতে থাকি এখনকার তুলনায় আর কি। তো ওখানে অনেকগুলো পার্ট থাকে, ফ্লাইং এরই অনেকগুলো ভাগ থাকে, লাইক আমি বলছিলাম যে এয়ার এক্সপিরিয়েন্স করায়। দেন এয়ার এক্সপিরিয়েন্সের পরের যে নেক্সট ধাপটা সেটা হচ্ছে সোলো পেতে হয়। ওকে তো সোলো ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং ওয়ার্ল্ড ওয়াইড, এটা হচ্ছে সব পাইলটকে পেতে হয়। তো সোলো ব্যাপারটা হচ্ছে যে একা একটা এয়ারক্রাফট নিয়ে ফ্লাই করে আসতে হবে। আচ্ছা তো ইনস্ট্রাক্টর ওই ফার্স্ট দিন এয়ার এক্সপিরিয়েন্সের পর থেকে একটাই ইনস্ট্রাক্টরের কাজ যে টু বিল্ড হিম লাইক আ পার্সন, যে হচ্ছে একটা এয়ারক্রাফট নিয়ে একা যাবে অ্যান্ড ইটস লাইক আ সার্কিট। সো সে টেক অফ করবে, দেন ঘুরে এসে ল্যান্ড করবে। ওকে সো ল্যান্ড সাকসেসফুলি করতে পারলে হি উইল গেট হিজ ফার্স্ট সোলো অ্যান্ড হি উইল গেট 1 বার, যে আমাদের এখানে অ্যাপলের যে থাকে ওর আচ্ছা আচ্ছা একটা বার আসে। সো এটা প্রত্যেকটা পাইলটের জন্য ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর বা ইম্পর্টেন্ট থিং ইন হিজ লাইফ, অ্যান্ড দে উইল অলওয়েজ রিমেম্বার দ্যাট মোমেন্ট, বিকজ একটা এয়ারক্রাফট নিয়ে ঘুরে আসা ইটস লাইক সামথিং এলস, ফার্স্ট টাইম তাও আবার। ফার্স্ট টাইম। হ্যাঁ, তো এটার জন্য যেটা করতে হয় যে ইনস্ট্রাক্টরও ওই রকম ভরসা থাকতে হয়, বা ওই স্টুডেন্টটার ওই ইনস্ট্রাক্টরকে ওই রকম ভরসা দিতে হয় যে আই ক্যান ডু ইট, আদারওয়াইজ তো সে কেন ছাড়বে তাকে সোলো। অ্যান্ড সেটা হচ্ছে ইনস্ট্রাক্টর সাইন করে দেওয়া লাগে যে তার সাইনে যাচ্ছে। তো সে যখন করে আসে অ্যান্ড সাকসেসফুলি ল্যান্ড করে, দেন এটাও ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় সব ফ্লাইং স্কুল এটা করে, যে হচ্ছে যে সবাই যারা থাকে আর কি ওই টাইমে এয়ারপোর্টে, লাইক ইনস্ট্রাক্টর অ্যান্ড বাকি স্টুডেন্টসরা বা ওর কলিগসরা সবাই ওকে ভেজায় পানি দিয়ে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সো ধরে হচ্ছে যে অনেকে মারে, আচ্ছা ভিজায়, অনেকে ময়লা পানি দেয়, আমাদের সময় ময়লা পানি দিত, কাদা টাদা দিত, দিয়ে হচ্ছে যে ভেজে যেত। সো এটা হচ্ছে যে মানে বলে যে হি ইজ born as a pilot now. নাও ওকে সো এই কারণে হচ্ছে ভেজানো হয়। সো ইটস আ ভেরি Very ইন্টারেস্টিং interesting. ফ্যাক্ট। ইউটিউবে অনেক ভিডিও দেখা যায় মানে আচ্ছা আচ্ছা এরকম আমি অন্যান্য পিকচার্স ফ্লাইং দেখেছিলাম স্কুলের। মেবি হ্যাঁ এরকম একটা হ্যাঁ, এটা সব ক্ষেত্রে মানে এয়ারফোর্স পাইলট, কমার্শিয়াল পাইলট সবার ফ্লাইং স্কুলে ইটস আ কমন কালচার ওয়ার্ল্ড ওয়াইড, ইটস ভেরি কমন, মানে সেম থিং ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, ইটস ইন্টারেস্টিং আর কি। অ্যান্ড দেন ওই ফার্স্ট সোলো পাওয়ার পর হচ্ছে দেন সেকেন্ড সোলো, থার্ড সোলো, দ্যাটস নট দ্যাট ইম্পর্টেন্ট ফার্স্ট সোলোর মতো। তো এরপর হচ্ছে সে পিপিএল লাইসেন্সটা পেয়ে যায়, দেন সিপিএল পায়, দেন হি ক্যান অ্যাপ্লাই ফর জব অ্যান্ড অল। অ্যান্ড ক্যাপ্টেন হওয়ার জন্য আরেকটা লাইসেন্স পেতে হয়, সেটা হচ্ছে এটিপিএল। এটিপিএল ওটা পরের স্টেজে থাকে, জবে যখন একটা মানে ফ্লাইং আওয়ার্সের এক্সপিরিয়েন্স আসে তখন। জি, বাট হচ্ছে নাওয়াডেজ এটাকে বলো ফ্রোজেন এটিপিএল। আচ্ছা। নাওয়াডেজ স্কুল শেষ করার পরেই ওরা হচ্ছে এটিপিএল সাবজেক্টগুলো এক্সাম Okay. দিয়ে দেওয়ার পর লাইসেন্সটা ইস্যু হয়ে যায়, দ্যাটস কল ফ্রোজেন এটিপিএল। বাট ওটাতে কোনো এয়ারক্রাফট ইনডোর্স থাকে না, এয়ারক্রাফটগুলো আচ্ছা। ইনডোর্স থাকতে হয় লাইসেন্সে, যে আমি কোন এয়ারক্রাফট ফ্লাই করব। তো পরে যখন তার সার্টেন আওয়ার হয়, লাইক এটিপিএল এর জন্য একটা আওয়ার রিকোয়ারমেন্ট দরকার হয়, কমার্শিয়াল আওয়ার। সো ওইটা যখন ফুলফিল হয় তখন তার লাইসেন্সটা হচ্ছে যে ফ্রিজ থেকে আর কি ওপেন হয় আর কি। Okay, so I haven't typically seen any captains or pilots passport. Passport কি different হয়? Passport কি mention থাকে এটা? I don't know. I that might be a very stupid question, but না, ইটস ওকে। somewhere is না, it mentioned? পাসপোর্টটা সেম হয়। অ্যান্ড অনেকে ভাবে যে হচ্ছে যে আমি এত দেশে যাচ্ছি, তো হচ্ছে যে সব জায়গায় কি সিল দিচ্ছে কিনা, মানে এত দেশে সিল দিলে তো আমার হচ্ছে পুরো পাসপোর্ট ভরে যাবে। অ্যাকচুয়ালি কোনো কিছুর দরকার হয় না, পাসপোর্টটা সাথে রাখতে হয়, বাট আমার কোনো ভিসা দরকার হয় না আমি Okay. যদি ইন্টারন্যাশনাল ফ্লাইটে যাই অ্যাজ আ পাইলট। সো আমার জাস্ট আইডি কার্ড অ্যান্ড হচ্ছে যে পাসপোর্ট সাথে রাখতে হবে। আর যেভাবে যায় অ্যাকচুয়ালি পাইলটরা
সেটাকে বলে জিডি, আমরা যেটা জেনারেল ডায়েরি বলি আর কি, জিডি। সো একটা জিডি অ্যাসাইন হয় এই কান্ট্রি থেকে, যে এই পার্সন এই টাইমে এই ফ্লাইটে যাচ্ছে এই দেশে। সো এই জিডিটাই হচ্ছে তার ভিসা অ্যান্ড অল। সো এই জিডিটা এখানে সাবমিট করতে হবে বাংলাদেশ ইমিগ্রেশনে, অ্যান্ড যে দেশে যাচ্ছে ওখানে সাবমিট করতে হবে, দ্যাটস অল। ওকে, নাইস। অ্যান্ড লাস্টলি আমি একটা ভেরি পার্সোনাল কোয়েশ্চেন করব, যে প্যারেন্টস কি কখনো ফ্লাইটে উঠেছে আপনার? থাকে আনফরচুনেটলি এখনো না। It would have been a very emotional moment, right? Parents flying. Okay. I'm planning to take them. That would be a special flight, of course. Obviously. So I had a plan before, but I couldn't take them. মানে টাইমিং মিলে নাই। আমি যখন অস্ট্রেলিয়া যাওয়ার আগে আর কি একটা প্ল্যান ছিল, but now I become a captain, so it will be more easier. Okay, nice. And thank you for joining our podcast and sharing the insiders. Thank you. Hopefully এখন থেকে হয়তো আমি একটু কম ভয় পাবো ফ্লাইটে। ইনশাআল্লাহ। And one thing, যে বাংলাদেশি পাইলটসদের একটা খুবই ভালো রেপুটেশনস আছে, যে they are good. Honestly যদি বলি, আমি অন্য দেশটা মেনশন করতে চাই না, বাট I had this experience in other countries যেখানে খুব হার্শ ল্যান্ডিং হয়, যেখানে বাংলাদেশি পাইলটসের ল্যান্ডিং is very smooth. So and they are overall good, I think. And anything nowadays specifically যে বাংলাদেশের পাইলটরা ফলো করে, that's why it's safer, I would say. Follow করে, their safety rules and regulations I think maintain করে, they are very professional, motivated, highly motivated and professional. Yeah, amazing. Again, thank you for joining our podcast. Thank you. And it was nice meeting you too. Same here, and knowing a pilot is amazing experience for me as well. And yeah, maybe hope to see you soon again in our podcast someday, and hope to fly you with inshallah দেখা হবে someday. Inshallah. And yeah, then হয়তো আমার ককপিটে যাওয়ার সাহসটা হবে, because I know the pilot now. Inshallah. Thank you.